মব মবক্রেসি বা মব যে ভায়োলেন্স, মব ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কেউ ঘর বাড়িতে থাকতে পারছে না এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা। এর মধ্যে আমরা একটা বিষয়ে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুধাবন করছে। মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। তার আমলে মানুষ ভালো ছিল, সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে। কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে? এই কথা আপনারা কোথায় শুনছেন? আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নই, আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আমাদের দল জনগণের দল। জনগণের সমর্থন আছে কি নেই, জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত। জনাব ওবায়দুল কাদের, যদি এখানে যদি আপনাকে ধরি যে আপনারা কি মানুষের সেই পালসটি বুঝতে পেরেছিলেন? ধরেন জঙ্গি হামলা যদি হয়েও থাকে, সেখানে মানুষ যে একাত্ম হয়ে গিয়েছিল, মানুষ যে আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল, বিতৃষ্ণা ছিল, এই পালস মানুষের এই উপলব্ধিগুলো কি আপনারা 5ই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পেরেছিলেন? আমরা তো সরকারের ছিলাম, আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে, সেটা বাস্তবায়নে আমরা কার্পণ্য করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিস্ময়। আজকের মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস, কয়েক ডজন ফ্লাইওভার, রেলওয়ে ওভারপাস এবং 100 সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী। তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনে 150 সেতুর উদ্বোধন করেছিলেন। সমতলে, পাহাড়ে, সর্বোচ্চই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি। তারপর আপনি দেখুন যে সেই বরিশাল, বৃহত্তর বরিশালে যে প্রকল্প, যে বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেটা এবং গভীর সমুদ্রে সেখানে যে প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন? পায়রা সমুদ্র বন্দর। জনাব ওবায়দুল কাদের, বুঝতে পারছি কেউ অস্বীকার করছে না আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে, যা গত 53 বছরে হয়নি, এই কথা কিন্তু শত্রুও অস্বীকার করছে না। কিন্তু আপনি বাংলাদেশের, আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, সবচেয়ে পোর খাওয়া রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনি কি মনে করেন গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন? গণতন্ত্র মানে শুধুমাত্র ব্রিজ, অবকাঠামো নির্মাণ? তা তো মনে করি না। আমরা ইতিহাস যদি
বলতে সুযোগ দেওয়া থাকে, তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে, আমরা তো নির্বাচন দিয়েছি, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল 2008 সাল থেকে 2014, 2018, 2024। 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল, কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে। এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন, ইনক্লুসিভ নির্বাচন না বলা হয়, তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি। গণতন্ত্রের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশের একটা দল, একটা বড় দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তারা তো নির্বাচনে আসেনি। তারা তো 2018 সালের নির্বাচনে এসেছিল। হ্যাঁ, 2018 সালের নির্বাচনে তো তারা এসেছিল। হ্যাঁ, তো তখন তো নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচন কি গ্রহণযোগ্য ছিল? জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আমি কি করব? আমি জোর করে জেতাবো? তারপর মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন, ঠাকুরগাঁয়ে হারলেন, কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন না। এটা কেমন গণতন্ত্র? এটা কি দ্বিচারিতা নয়? তার অন্যান্য দলীয় নেতারা 6-7 জনের মতো সংসদে আসলেন, কিন্তু দলের মহাসচিব আসলেন। আপনার কি মনে হয় নির্বাচনে দ্বিতীয়, এই দ্বিচারিতার জবাব জনাব ওবায়দুল কাদের, 2008 সালের নির্বাচন ভালো নির্বাচন, 2014 সালের নির্বাচনকেও আমি আপনার আমি দিতে চাই যে 2014 সালের প্রেক্ষাপটটি ভিন্ন ছিল, যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, সুতরাং অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে 2014 সালের নির্বাচনটি হয়েছে। কিন্তু 2018 সালের নির্বাচনটি আপনার কাছে কি মনে হয়, আপনার মনে হয় কিনা এটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হয়েছে? কোন নির্বাচন? 2018 সালের নির্বাচন, যেই নির্বাচন তখনই আসবে যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত, অংশগ্রহণমূলক নির্বাচন হতো, তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে। এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করেছে, এবং নির্বাচন কমিশনে যে সংস্কারগুলো, যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন, সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক। ওকে, আমি বুঝতে পেরেছি আপনারা মনে করেন যে 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন এগুলা প্রশ্নাতীত। আচ্ছা, আমি একটু বর্তমান প্রেক্ষাপটে ফিরে আসি। আপনি বলছেন যে বাংলাদেশ জঙ্গিদের কাছে পরাজিত হয়েছে। এখন এই বিষয়ে আমরা কার্যত এই সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম দেখিনি। এমনকি বহির্বিশ্বে কি কোনো সংযোগ স্থাপন করতে কোনো আমরা জানি অনেক কূটনৈতিক তৎপরতা থাকে, অনেক রকম বিষয় থাকে, আপনাদের কি সেরকমও কোনো উদ্যোগ কি আছে? আমাদের সব ধরনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, আমাদের দলকে আবার সংগঠিত করা, সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে
দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি। আন্তর্জাতিক বিশ্বেও ইউনূস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন সে ধারণা বদলে যাচ্ছে, এবং এটা আমাদের কাজকর্ম চলছে। আমাদের বিদেশে আমাদের সংগঠনটা আছে, সংগঠনগুলো আছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারাও সেখানে অত্যন্ত সক্রিয়। কাজে আওয়ামী লীগ এখন অনেক সংহত, সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিন্সড, এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি। জি, আমরা জি জনাব যে ওবায়দুল কাদের, কর্মসূচি দিচ্ছি সারা দেশেই, এটা ক্রমেই কর্মসূচিগুলো পালন জোরদার ভাবে হচ্ছে। জি আপনি আপনি বলছিলেন যে যারা ৭১-এ আমাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আপনি ইঙ্গিতটা খুব স্পষ্ট। তো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে কোন তৎপরতায় আপনারা কি কোনো দৃশ্যমান কিছু পেয়েছেন? ১ নম্বর তাদের প্রশ্ন। সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই। আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে, তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে। গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে, সেটাও তাদের একটা প্রয়াস আছে। সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমরা তাদের সহযোগিতা চাই। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে, এটা আমরা এখনো বিশ্বাস করি না।